স্নিগ্ধ বিষ লিখেছেন সানজিদ আক্তার মুন্নি। পর্ব সংখ্যা ৪৬। গুজরাটের পাটোয়ারি বাড়ির সদর দরজার সামনে এসে দাঁড়িয়ে তৌসির, রুদ্র আর নোহমান। দীর্ঘ সফরের ক্লান্তি তাদের চোখে মুখে, আর তার বুকের ভেতর এক অদম্য উত্তেজনা। সীমান্ত থেকে ওয়াসিসের পাঠানো বিশ্বস্ত লোকটি পাহারায় এত দ্রুত নির্বিঘ্নে পৌঁছাতে পেরেছে তারা। সদর দরজায় ঠেকে ভেতরে পা রাখে তিনজন। বাড়ির ভেতরটা বেশ শান্ত। সিজুতা আর ইব্রাহিম সাহেবও সেই সকালে ফিরেছেন নিজেদের কক্ষে। এখন তারা বিশ্রামে মগ্ন। এই নিম্নগ্নতা ক্ষণ যেন হঠাৎ করেই ওপর থেকে ভেসে আসে ওয়াসিসের রুক্ষ কর্কশ চিৎকার। তৃষ্ণার বাচ্চা, এক কাপ চা আনতে এতক্ষণ লাগে তোর? এবার নিচে নামলে তোর শুদ্ধ ওই চায়ে চুবিয়ে খাবো আমি। পদভারে সিঁড়ি কাঁপিয়ে গজগজ করতে করতে নিচে নামতে থাকে ওয়াসিস। অন্যদিকে রান্নাঘর থেকে ভয়ে তন্ত্র হরিণের মতো কাঁপতে কাঁপতে চায়ের কাপ হাতে ড্রয়িং রুমের দিকে এগোয় তৃষ্ণা। হঠাৎই পেছনে পায়ের শব্দ পেতেই থমকে দাঁড়ালো তৃষ্ণা। চমকে ঘাড় ঘুরিয়ে দরজার দিকে তাকাতেই চোখের মনি স্থির হয়ে গেল। বিস্ময়ে নিঃশ্বাস আটকে গেল তৃষ্ণার। এ কাকে দেখছে সে? চোখের সামনে দাঁড়িয়ে আছে চোখের সামনে দাঁড়িয়ে আছে দুদিকে দুটো ওয়াসেস। আজ সকালে তৌসিরের সাথে মিলিয়ে নিজের চুল দাড়ি ছেটেছে ওয়াসেস, আর এখন এই অচেনা অগন্তুক অনাবিল ওয়াসেসের জীবন্ত প্রতিচ্ছবি। শুধু গায়ের রংটা ওয়াসেসের চেয়ে খানিকটা বেশি ফর্সা। ঘোর লাগা বিস্ময়ে থরথর করে কাঁপতে থাকে তৃষ্ণা। হাতের চায়ের কাপটা পেয়ালায় ধাক্কায় একটু টুং শব্দ হলো। তৃষ্ণার অভাবে পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে থাকতে দেখে জ্বলে উঠল ওয়াসেস। ধমকে ওঠে ও। তুই এখানে দাঁড়িয়ে হাঁ করে কি দেখছিস? যা ভেতরে যা। বাঘের গর্জনের সামনে মনে হলো এক নিরীহ খরগোশ। এক মুহূর্ত আর সেখানে দাঁড়ালো না তৃষ্ণা। চায়ের কাপ হাতে এক প্রকার দৌড়ে রান্নাঘরের আশ্রয়ে পালিয়ে যায় সে। স্ত্রীর প্রতি ওয়াসিসের এমন অমানবিক আচরণ দেখে ভেতরে ভেতরে বিশেষ বিরক্ত হলো তৌসির। তার ভাবনায় আসে নাঝার কথা। সে যদি কখনো নাঝাকে এভাবে ধমক দিত, তবে নাঝা নির্ঘাত তার গলার নলি টেনে ছিঁড়ে ফেলত। আর এই মেয়েটা কি ভয় পায় ওয়াসিসকে। তবে সে বিরক্তিতে আপাতত সরিয়ে রেখে সে তাকায় তার ভাইয়ের দিকে। দীর্ঘ বিরহের পর দুই ভাইয়ের তৃষ্ণার্ত দৃষ্টি একে অপরের দিকে মিলিত হয়। তৌসিরের বুকের ভেতরটা হাতুড়ি পেটাতে থাকে। তার নিজের রক্তের আপন ভাই এতগুলো বছর পর আজ তার ঠিক সামনে দাঁড়িয়ে। ওয়াসিস নিজের চোখে বিশ্বাস করতে পারছে না। ছুটে সে দাঁড়ায় তৌসিরের ঠিক মুখোমুখি। তৌসির মুগ্ধ অপলক চোখে তাকিয়ে ভাইয়ের দিকে। বোধহয় আয়নায় নিজের প্রতিচ্ছবি দেখছে। ওদের দুজনের পালা চিরে বেরিয়ে আসে একটিমাত্র শব্দ, ভাই। একলাফে তৌসির নিজের চওড়া বুকে আশ্রে ঠেলে নেয় ওয়াসিসকে। তৌসিরও দুহাতে শক্ত করে জাপটে ধরে ভাইকে। বুকের ভেতর জমে থাকা দীর্ঘ বছরের না বলা শূন্যতা এই আলিঙ্গনে পূর্ণতা পায় আজ। কিছুক্ষণ পর তৌসিরকে একটু জড়িয়ে দুহাতে তার গাল আর কানে ছুঁয়ে দেয় ওয়াসিস, যেন স্পর্শ করে মেলায় একে অপরকে। কিছুক্ষণ পর তৌসিরকে একটু ছাড়িয়ে দুহাতে তার গাল আর কান ছুঁয়ে ওয়াসিস যেন স্পর্শ করে মেলাতে চায় নিজের অস্তিত্বের সাথে সবটুকু। তৌসির অতি আদরে ভাইয়ের মুখমণ্ডল স্পর্শ করে। দুজনের গলাতে একই আন্দাজের রেশ। হাসতে হাসতে পায় সম্বোধনের সুরে বলে ওঠে তারা, অবশেষে আমরা পারলাম। আমাদের সাক্ষাৎ তো হতেই হতো। তৌসিরের কাঁধে হাত রেখেই উচ্ছ্বাসে ওয়াসিস বলে ওঠে, আয় বস এখানে, আমি বাবাকে ডাকছি, ইয়াদও একটু পরে এসে পড়বে। এরপর রুদ্র আর নোহমানের দিকে এগিয়ে গিয়ে কুশলাদি বিনিময় করে আবদ্ধ করে। আয় তোরা বস। সবাইকে নিয়ে লিভিং রুমের সোফায় বসতে বসতে তৃষ্ণাকে উদ্দেশ্য করে হাঁক ছুড়ে ওয়াসিস, তাড়াতাড়ি আমার ভাইদের জন্য কিছু নিয়ে আয়। বাড়ির কাজের লোক দুজন তাই পুরো বাড়ির সব কাজ এখন একা তৃষ্ণাকে সামলাতে হচ্ছে। কিছুক্ষণ পর ট্রেতে করে গ্লাসে শরবত আর বাটিতে পায়েস নিয়ে ড্রয়িং রুমে উপস্থিত হয় সে। ওয়াসিস নিচে দাঁড়িয়ে থেকে সেগুলো ট্রে থেকে টি টেবিলে রাখে। কাজ শেষে তৃষ্ণা মাথা নিচু করে নীরবে প্রস্থানেই। রুদ্র আর নোহমানের দিকে তাকিয়ে চরম তাচ্ছিল্য সুরে ওয়াসিস বলে ওঠে, তোরা ওকে চিনবি না। ও হলো সেই মেয়ে যাকে আমার বাপ মা জোর করে আমার সাথে বিয়ে দিয়ে এনে আমার ঘাড়ে চাপিয়ে রেখেছে। কথাটা আড়াল থেকে তৃষ্ণার কানেও পৌঁছালো, তবে তার মনে কোনো আক্ষেপ বা দুঃখের ছায়া পড়ে না। শুধু ঠোঁটের কোণে এক চিনতে ম্লান হাসি ওঠে। তার কাছে এসব আর নতুন কি। ওয়াসিস তো সুযোগ পেলে তাকে এমন বিরক্তকর কথা শোনায়। তবে
ওয়াসেসের এই তাচ্ছিল্য ভরা কথায় তৌসির শান্ত ভুরু কুঁচকো বিরক্তিতে তীক্ষ্ণ কণ্ঠে বলে, বউ হয়তো তোর, সম্মান দিতে শেখ, থাকতে মূল্য দিতে হয়। ওয়াসেসের চোয়াল শক্ত হলো, চোখে দৃষ্টিতে একরাশ বিরক্তি ফুটিয়ে এনে বলল, ও আমার কিছু হয় না, ওকে আমি কাজের লোকেই মনে করি। তুই এসব ফালতু কথা বাদ দে তো। আর কয়টায় মিশনে বের হবি সেটা বল। ওয়াসেসের অস্থিরতা বিপরীতে তৌসিরের বেশ শান্তময় দেখায়। হাতের গ্লাসে থাকা শরবতটা আলতো করে ঠোঁটে ছোঁয় সে। গ্লাসের গায়ে জমে থাকা বিন্দু বিন্দু পানির দিকে একদৃষ্টে তাকিয়ে থেকে ধীরে গলায় সে উত্তর দেয়, আগে ঘাটতেরা আসুক, ও এলে তারপর চূড়ান্ত সিদ্ধান্ত নেব। ও তো আবার কি ভেবে বসে আছে যে কোনো সময় তেরা হয়ে যেতে পারে। ঠিক এমন ধীর পায়ে সিঁড়ি বেয়ে নেমে আসেন ইব্রাহিম সাহেব এবং সিতুজা। তাদের উপস্থিতি ঘরের উত্তপ্ত পরিবেশ যেন বদলিয়ে দিল। সম্মান জানালো তৌসির তাদের, সালাম দেয়, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? ইব্রাহিম সাহেব বলিরেখা মুক্ত চেয়ারে, এক চিলতে হাসি, স্নিগ্ধতা, নম্রভাবে বললেন, ওয়ালাইকুম আসসালাম, এই তো আলহামদুলিল্লাহ, একই রকম চলছে, তোমরা কেমন আছো? প্রশ্নটা শুনে তৌসিরের বুকের ভেতরটা এক যুগান্তকারী দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। শরীরটা পুনরায় সোফায় এলিয়ে দিয়ে শূন্য দৃষ্টি এসে বলে, ভালো নেই আঙ্কেল, সেই 23 বছর আগেই তো আমার সমস্ত সুখ এক লহমায় কবরে চলে গেছে। নিজের ভাই, শেকড়, জন্মভূমি, আপন রক্ত সব পেছনে ফেলে কি আর ভালো থাকা যায়? বুকের ভেতর প্রতিশোধের চেয়ে লোহিমান আগুন জ্বলছে, তা প্রতিনিয়ত আমার কলিজা পর্যন্ত পুড়িয়ে ছারখার করে দিচ্ছে। জীবনের অভিজ্ঞতায় তিনি জানেন এই আগুনে উত্তপ্ত কতটা ভয়ঙ্কর। ইব্রাহিম সাহেব গম্ভীরভাবেই তিনি বললেন, সে তো বুঝতে পারছি বাবা, কিন্তু প্রতিশোধ নেওয়াটা এত সহজ কোনো বিষয় নয় তৌসির। তিলে তিলে অত্যন্ত সতর্কতার সাথে আমাদের সব প্ল্যান সাজাতে হবে। ওদের হাত অনেক ওপরে, তখনও যেমন ছিল ঠিক এখনো আছে। যতই বড় হোক না কেন, আমাদের 3 ভাইয়ের 6 হাত যখন একসাথে হবে তখন সেই হাত কাটতে 2 মিনিট সময় লাগবে না। খুব বেশি সময় আমরা নিবও না। হঠাৎ করে দরজার দিকে তাকাতেই ভেসে আসা ভারী আত্মবিশ্বাসী একটি কণ্ঠস্বর। ঘর উপস্থিত সবাই চমকে তাকায়, সবার দৃষ্টি একসাথে ফিরে দরজার ফ্রেমের দিকে। সেখানে উপস্থিত আছে ইয়াদ। ও পুরো অস্তিত্ব এক শিহরণ জাগানো রহস্যময়ী, পরনে কালো রঙের লম্বা শুট আর মানানসই কালো প্যান্ট, মাথায় পরিহিত টুপিটার কারণে মুখের অর্ধেক অংশ অন্ধকারে ঢাকা। সব মিলিয়ে তাকে চেনা পৃথিবীর বাইরের এক অদম্য মানুষই মনে হচ্ছে। ভয়ঙ্কর সুন্দর সত্তা বলে মনে হয়। ইয়াদকে দেখা মাত্রই ওয়াসেস আর তৌসির তৎক্ষণাৎ উঠে দাঁড়ায়। ইয়াদ এগিয়ে এসে তাদের সামনে দাঁড়াতেই 3 ভাই একে অপরকে জড়িয়ে ধরে। দীর্ঘ 23 বছরের জমে থাকা আক্রোশ, না বলা কষ্ট আর অপেক্ষার অবসান ঘটিয়ে 3 জনের সম্মিলিত কণ্ঠ বলে ওঠে, অবশেষে নিয়তি সুযোগ দিল আমাদের। এ বলে ওদের ছেড়ে ইয়াদ এক বাটি পায়েস হাতে নিয়ে সোফায় জমিয়ে জাকিয়ে বসে আয়েশ করে পায়েস উপভোগ করতে করতে বাটি হতে চামচ নাড়াতে নাড়াতে বলে, পায়েসটা কিন্তু দুর্দান্ত হয়েছে, আমাকে আরেক বাটি দাও তো। আসার সময় কিছু খেয়ে আসেনি, পেটে একদম খিদে লেগেছে। সব কথা এমন থাক, আগে তৃষ্ণা তৃপ্তি করে খেয়ে নেই। তৌসির বা উপস্থিত বাকিরা ইয়াদের কথায় খুব একটা অবাক হলো না। তারা জানে ইয়াদ সাধারণত সমাজের আটপৌর মানুষের মতো নয়। যখন তখন উদ্ভট অপ্রাসঙ্গিক কথা বলে পরিবেশ হালকা করা বা চমকে দেওয়াই তার স্বভাব। ওয়াসেস ইয়াদের দিকে এক পলক তাকিয়ে গলা সামানো উঁচিয়ে, তৃষ্ণা, ইয়াদের জন্য আরেক বাটি পায়েস নিয়ে আয় তো। ডাক শুনে ভেতর থেকে পায়েসের বাটি হাতে বেরিয়ে আসে তৃষ্ণা, কিন্তু বসার ঘরে পা রাখতে সে যেন পাথর হয়ে যায়। তার চোখের সামনে সোফায় বসা মানুষগুলোকে দেখে চোখে বিশ্বাস করতে পারে না সে। কিছুক্ষণ আগে যে লোকটা এলো আর এখন যে বসে আছে, কি আশ্চর্যভাবে তাদের চেহারার মিল। ওয়াসেস অবিকল দেখতে, আরো 2 জন মানুষ বসে আছে ঘরে। 3 জনকে পাশাপাশি দেখতে পায়, একই মানুষ মনে হচ্ছে 3টেকে, 3টা প্রতিচ্ছবি, তফাৎ শুধু একটাই। একই মানুষের 3টা প্রতিচ্ছবি, তফাৎ শুধু একটাই। একে ওয়াসিসের গায়ের রং ওদের 2 জনের চেয়ে সামান্য চাপা। এসব কি হচ্ছে এখানে? এরা কারা? তৃষ্ণার মনের ভেতর হাজারো প্রশ্ন কি দিচ্ছে, কিন্তু সে নিজের প্রশ্নের বিষময় সযত্নে চোখের পলকে লুকিয়ে নেয়, প্রকাশ করে না তাদের সামনে। কারণ প্রকাশ করার সাহসটুকু যে এখন তার মাঝে নেই। যদি প্রকাশ করলে ওয়াসিস তাকে কিছু বলে। এসব কি হচ্ছে এখানে? মনের ভেতর হাজারটা প্রশ্ন উকি দিচ্ছে, কিন্তু সে নিজের এই বিষময় সযত্ন চোখের পলকে লুকিয়ে রাখে। নিঃশব্দে পায়েসের বাটিটা ইয়াদের সামনে টেবিলে
নামিয়ে রেখে চুপচাপ চলে যায়। তৃষ্ণা চলে যাওয়ার পর পায়েসের বাটি হাতে তুলে নিয়ে ইয়াদ হঠাৎ ওয়াসেসকে সরাসরি তাকায়, চোখে মুখে কৌতূহলী নিয়ে প্রশ্ন করে, ইনি কি তোমার স্ত্রী? ওয়াসিস উত্তর দেওয়ার জন্য মুখ খোলার আগে পাশ থেকে সিতুজা বলে ওঠে, না, ও আমার মেয়ে। ওয়াসিসের সাথে ওর বিয়ে দিয়েছিলাম ঠিকই, কিন্তু সে তো এই বিয়ে মানে না, তাই স্ত্রীও নয়। সিতুজার কথায় ঘরের আবহাওয়া কিছুটা ভারী হয়ে ওঠে। এলে ইয়াদ বরাবরের মতো নির্বিঘ্ন। সে সোজা সাপটা ভঙ্গিতে বলে ওঠে, এত সুন্দরী আর চমৎকার আচরণের একটা মেয়ে তো ভাই কোনোভাবেই ডিজার্ভ করে না। ওকে কি নতুন করে বিয়ে দেওয়ার কথা ভাবছেন? তাহলে আমার চাচাতো ভাই মেহতা সর্দারের কথা ভাবতে পারেন। সে মেয়ের জন্য পাত্রী খুঁজছে, ওর সাথে বিয়ে দিয়ে দিন। অন্তত আমি মাঝে মাঝে এমন দারুণ হাতের রান্না খেতে পারবো। ইয়াদের এমন আপাত রসিকতায় ওয়াসেসের ভেতরে রক্ত তকবক করে উঠল। রাগে সে চোয়াল শক্ত করে নিল, চোখের পলকে দৃষ্টি ফুটতে থাকা চাপা ক্ষোভ। কিন্তু সে নিজেকে সামলে নেয়, কোনো উত্তর না দিয়ে তাতে দাঁত চেপে চুপ থাকে। ইব্রাহিম সাহেবও সম্মতিসূচক গলায় বলে, হ্যাঁ হ্যাঁ, আমরাও পাত্রী খুঁজছি। যে মেয়েটার কোনো মর্যাদা নেই, তার পাত্র খুঁজছি। যে মেয়েটার কোনো মর্যাদা নেই, অকারণে পড়ে থেকে কি লাভ হবে? ভালো ছেলে দেখে বিয়ে দিয়ে দিব। মেয়েটার নিজের মতো করে নতুন করে জীবন শুরু করুক। তৌসিরও সুযোগ পেল, ওয়াসিসকে খোঁচা দিয়ে বলল, বিয়ে তো দেওয়াই ভালো। ওয়াসিসের জন্য আমরা ওর পছন্দ মতো আধুনিক কোনো বউ খুঁজবো। এত শান্তশিষ্ট আর ভালো মেয়ের ওর জন্য পারফেক্ট নয়। এতক্ষণ চুপ থেকে সব শুনলো। ওয়াসিসের ধৈর্য এবার বাঁধ ভাঙলো। সে বিরক্তি গলায় বলল, হ্যাঁ, দিয়ে দাও বিয়ে। আর আমার জন্য কাউকে খুঁজতে হবে না, আমি এসব সংসারের খেয়ালে নেই। ওয়াসিসের কথায় ঘর যখন এক গুমোটে অস্বস্তি তৈরি হতে শুরু করলো, ঠিক তখনই তৌসির একটা লম্বা শ্বাস ফেলে প্রসঙ্গ পাল্টানোর চেষ্টা করে বলে, আমাকে একটা ফোন দাও তো, কারণ আমার ফোনটা বন্ধ হয়ে গেছে। বিবি জানকে তো জানিয়ে দিয়েছি যে আমি পৌঁছে গেছি, কিন্তু আমার বউটাকে যে বাপের বাড়ি পড়ে আছে, ওর কোনো খোঁজ নেওয়া হয়নি। একটা ফোন করা দরকার। ইয়াদ নিজের পকেট থেকে ফোন বের করে তৌসিরের দিকে বাড়িয়ে দিয়ে বলে। তৌসির ফোনটা হাতে নিয়ে দ্রুত নাচা নাম্বার ডাই করে। দুইবার রিং হওয়ার পরে ওপাশ থেকে নাচা কল রিসিভ করে। তৌসির সাথে সাথে মাঝখান থেকে উঠে গিয়ে কথা বলতে একটু দূরে আড়ালে যায়। এদিকে কথা শেষ হওয়ার আগে ইব্রাহিম সাহেব নিজের কাজে উঠে যান, আর সিতুজা পা বাড়ায় রান্নাঘরের দিকে। ঘরের বড়টা চলে যেতেই পরিবেশটা আবারও পাল্টে যায়। ইয়াদ এবার রুরো আর রহমানের দিকে একটু ঝুঁকে এসে গলা নামিয়ে ফিসফিস করে জিজ্ঞাসা করে, কিরে, তৌসির কি বউ পাগল নাকি? ওর বউ তো ওর সাথে মহা গদ্দারি করছে, তাই না? রুদ্র ইয়াদের কৌতূহলী দেখে মুচকি এসে বলে। তারপর তৌসিরের দিকে এক ঝলক তাকিয়ে চাপা গলায় বলতে শুরু করলো, আরে ভাই, কি যে বলো না। ভাই তো না ভাবি বলতে পাগল। তুমি তো জানো না, ভাবি একবার ভাইকে জেলে পাঠাইছিল, অনেকবার নিজের হাতে গুলিও করছে। এত কিছুর পরেও এই ভাবির জন্য ভাইয়ের বুকের ভেতর যে ভালোবাসা দম মারা সমুদ্র। হ্যাঁ, তৌসির জানতো ওই দিন যে নাজা বিবি জানকে গুলি খাওয়াতে চেষ্টা করেছিল, কিন্তু লেগেছিল তার। সে যেন চুপ ছিল, নাজাকে কিছু বলেনি, কিছু করেনি। ইয়াদ নিজের কপালে গভীর ভাঁজ ফেলে বেশ জোর গলায় বলল, এমনটাই তো হওয়া উচিত। আমিও তো ভাই আমার বউকে নিজের জানে চাইতে বেশি ভালোবাসি। বউকে ভালোবাসতেই হয়, বউ তো ঘরের আসল শান্তি। কিন্তু আমাদের আশেপাশে এমন কিছু মানুষ আছে বুঝলি, যারা বউয়ের বিন্দুমাত্র সম্মান করতে জানে না, ভালোবাসাও দেয় না। এদের পরিণতিটা দেখিস, একদিন ঠিকই বউ হারাবে, আর তখন একা একা ভেড়ার মতো কাঁদবে। ইয়াদের কণ্ঠে প্রতিটি শব্দ বিরক্তি তীরের মতো ছুটতে গিয়ে লাগলো যেন ওয়াসিসের দিকে। কথাগুলো যেন তাকে উদ্দেশ্য করে বলা হচ্ছে তা বুঝতে বাকি রয় নাই ওয়াসিসের। এক মুহূর্ত লাগলো না তার, রাগে তার শরীর রিডি করে জ্বলতে লাগলো। দাঁতে দাঁত চেপে গজগজ করতে করতে সে ঘর ছেড়ে বেরিয়ে আসে সোজা বাগানের দিকে। ভেবেছিল খোলা বাতাসে একটু স্বস্তি পাবে, কিন্তু এই বাগানে এসেও শান্তি নেওয়ার উপায় নেই। বাগানের এক কোণে আসতেই তার কানে ভেসে আসে তৌসিরের কণ্ঠস্বর। তৌসির দাঁড়িয়ে আছে সেখানে, কানে ফোন চেপে নাজার সাথে কথা বলছে। অসুস্থ থমকে দাঁড়ায়। তৌসির বেশ মরিয়া হয়ে নাজাকে বোঝানোর চেষ্টা করছে, তুমি কি একটু শান্ত হয়ে আমার সাথে কথা শুনবা? খামোখা তো রাগ ঝাড়তেছো কেন? আমি কসম খাইয়া বলছি, ফোনে চার্জার ছিল না, তাই কল দিতে পারি নাই। কিন্তু ওপাশ থেকে নাচার কোনো যুক্তি শুনলো না বা শুনতে নারাজ। সে চিৎকার দিয়ে বলে ওঠে, হ্যাঁ, এইবার অন্তত ফোন দিয়ে তো বলা যেত। ইচ্ছে থাকলে মানুষ ঠিকই উপায় পায়, কিন্তু আপনার তো সেই ইচ্ছেটাই নেই, তাই বলবেন কি করে? থাকুন আপনি আপনার ওইসব কাজ আর অবহেলা নিয়ে, আমাকে আর কখনো ফোন দিতে হবে না। তৌসির পরিস্থিতি নিজে কিছুটা সামাল দেওয়ার চেষ্টা করছে। গলার স্বর নরম করে বলে, ও আমার টুট বোঝে না কেন? আমি একটা জরুরি কামে আটকাই গেছিলাম, আর আমার এই টুট মোবাইলটাও
সবসময় উল্টাপাল্টা কাজ করে। তৌসির এই অসহায় আর্তনাতে নাজে এবার কিছুটা শান্ত হয়। বকাগুলো শুনলে আপনারাও হাসতেন, বললাম না থাক। অভিমানী আর মৃদুস্বরে জিজ্ঞাসা করে। তৌসিরের এই অসহায়ত্বে নাজে এবার কিছুটা শান্ত হয়। অভিমানী মৃদুস্বরে জিজ্ঞাসা করে, বাদ দিন এসব অজুহাত, এখন আপনি শুধু এইটুকু বলুন, আপনি কি আমাকে মিস করেছেন? তৌসিরে যেন হাঁপ ছেড়ে বাঁচলো। হ্যাঁ করছি তো, বহুত মিস করছি। নাজার কণ্ঠে এবার অনুরাগ নিয়ে। তাহলে এতক্ষণ ধরে সেটা কেন বললেন না? তৌসির এবার কিছুক্ষণ গলায় বিরক্তি রেখে বলল, টুট টুট করতামই, ফোনটা রিসিভ করেই তো যেমন চটপট আর চিৎকার শুরু করে দিছো, তাতে আমার মনের কথা মুখে আসে কেমনে? তৌসিরের কথা শুনে নাজার আবারও সে একই প্রশ্ন করে, মিস করছেন তো? হ্যাঁ করছি তো। তৌসির একটু ছোট্ট করে উত্তর দিল। নাজে এবার আদেশ করে বলে, তাহলে এখন ফোন কেটে দিন। একথা শুনে তৌসির ভরকায়, ফোন কাটবো কেন? নাজার গলা স্বরে এবার স্পষ্ট অধিকার বোধ এনে বলে, আপনি এখন ফোন কাটবেন, কেটে আবার নতুন করে আমাকে কল দেবেন, আর রিসিভ হতেই বলবেন যে আমি তোমাকে ভীষণ মিস করছি, আপনার শুধু এটুকু আর পাশে থাকতে মন চাইছে। ওই মিষ্টি আবদার শুনতে তৌসির হেসে আর পারে না। ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটিয়ে নরম স্বরে বলে, আপনি যা হুকুম করবেন তাই হবে। কথা রেখে তৌসির ফোনটা কেটে দেয়। কয়েক মুহূর্ত পর আবারও ডায়াল করলো। ওপাশ থেকে কল রিসিভ হতে তৌসির এক বুক আবেগ ঢেলে ভারী গলায় বলে ওঠে, কই তরি, তোরে আমার ভীষণ মনে পড়তেছে, তোরে ছাড়া এখন একটু ভালো লাগতেছে না। বারবার শুধু তোরের কাছে ছুঁইটা যাইতে মন চাইতেছে, তোরে আরাম দিতে মন চাইতেছে সারাক্ষণ। তৌসিরের মুখে এমন ঘোর লাগানো কথা শুনে ওপাশ থেকে নাজার মুখে ফুটে ওঠে এক চিলতে হাসি। তৃপ্তির সে হাসি, তবে সে হাসিতে লুকিয়ে রেখেছে কৃত্রিম রাগ তুলে এখন একটু বলে ফেলেছেন। কিন্তু তৌসিরের কথা কানে আসতে ওয়াসেস আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। সে বেশ বুঝতে পারে এবার এখানে একান্ত ব্যক্তিগত কথোপকথন শুরু হবে, যা সেখানে দাঁড়িয়ে আড়ি পেতে শোনা তার জন্য ঘোর অনুচিত। তাই সে নিঃশব্দে পা বাড়িয়ে বাড়ির ভেতর দিকে সরে গেল। গহীন এক কোণে তোলপাড় শুরু হয়েছে, যা আনমনে সে সাথে কয়েকটা সুখ হয়ে আছে। তাদের দম্পতি কি নিখাদ ভালোবাসা, কত যত্ন, নিজের প্রিয়তমা তার কেমন আদর আর সম্মানে আগলে রাখতে হয় সব সময়। আর সে কি করে? নিজের কথা ভেবে ওয়াসিসের ঠোঁটের কোণে এক চিলতে আত্মগ্লানি আর তাচ্ছিল্য ফুটে ওঠে। সে তো তার তৃষ্ণার সাথে পশুর মতো আচরণ করে, ভালোবাসা ছিটে বসাও তো সে দেয় না। উল্টো সবার সামনে নিজের অধিকারের সবটুকু স্বীকার করতেই তার বুক কাঁপে। কাউকে আজ পর্যন্ত জোর গলায় বলতে পারলো না ও আমার স্ত্রী। নিজের এমন হীন উপেক্ষার জন্য ভেবে ওয়াসিসের দম বন্ধ হয়ে আসে। সে কি তবে আদপত্য একজন কাপুরুষ? বিবেকের কাঠগড়ায় সে নিজেকে দাঁড় করায় আজ। আর ভেবে থেকে সে নিরুদাক হাহাকারের জন্য নিঃশব্দে উত্তর দেয়, হ্যাঁ হয়তো তৃষ্ণার্ত হৃদয়, শুধু আমি মরীচিকার মতো, তবে আমি তাই যদি হই, করি না কো ভয়। আমি জানি আধার রাত ঘনিয়ে তবে সূর্যোদয়, আমি ভেবে নেব তুমি সেই লাল গোলাপ, যার নিরস্ত্র পাহারায় এক কাটার বাগান। গোধূলি ম্লান আলোয় ক্রমশ আবছা হয়ে আসছে চারপাশ। তালুকদার বাড়ি বিশাল ছাদের এক নির্জন কোণে বসে আছে তালা ভাই। দৃষ্টি তার সন্ধ্যা মালতী দিগন্ত নিবদ্ধ, আর আঙুলগুলো আপন খেয়ালের মায়াজালে বুনছে গিটারের তার। ওনার দারাজ উদাস কণ্ঠে ব্যাকুলতা সুরে ছাদের শান্ত বাতাসে ভেসে বেড়াচ্ছে গানের প্রতিটি চরণ। ঠিক ওনার পেছনে নিশ্চুপ দাঁড়িয়ে আছে নাজা। এই বাড়িতে পা রাখার পর থেকে সবার সাথে এখন পর্যন্ত ঠিকঠাক কথা বলা হয়ে ওঠেনি তার। হবে বা কি করে? একদিন আর এক রাতে বিনিময় কি চারটিখানি কথা নাকি? তালুকদার বাড়ির ব্যক্তি এত ছোটখাটো সাম্রাজ্যের মতো, বাবার চাচা মিলিয়ে মোট 15 জন, নাচাবার বাবা আর নোমান ছাড়া প্রায় তিন চারটা করে বিয়ে করেছে, যার ফলে শুধু এই বাড়ির চাচাতো ভাইয়ের সংখ্যায় 52 জন। এই বাড়িতে ভাস্তিজির সংখ্যা 27, ভাগ্নে তো 20-20। এর ওপরে 15-16 জনের মতো এক ঝাঁক ছোট ছোট চাস্তো বোন, 4 জন ফুপুর মতো 2 জনের সুদূর প্রবাসে। সব মিলিয়ে এক জাঁকজমকপূর্ণ মেলা। এসব মানুষের ভিড়ে, এত কোলাহলের মাঝে থালা ভাইয়ের সাথে নাজার আর দেখাই হয়ে ওঠেনি এতক্ষণ। পাহাড় চূড়ায় বেয়ে আকাশ তো ছুঁয়ে দেখিনি, স্রোতস্নিগ্ধ হাওয়ায় পাড়ি দাও সমুদ্র, আছড়ে পড়ে সে ঢেউ আমার বুকের দুরন্ত বেগে, নাকি কাঁদিয়ে আমাকে সেই চোখের জলে ভেসে ভেজো। গানের রেশ শেষ হতেই পিছে ঘুরে তাকালো
সে। নাজা মুগ্ধ হয়ে শুনছে। সুরের মোহমায় কিছুটা কাটতে সে ধীর পায়ে গিয়ে সে নিঃশব্দে গিয়ে দাঁড়ালো তালা ভাইয়ের ঠিক পাশটিতে। নাজা নিঃশব্দ উপস্থিতি টের পেতেই তালা ভাইয়ের নজর এড়ায় না। সে যে এসে পিছে দাঁড়িয়েছে তিনি খুব ভালো করে টের পেয়েছেন। গানের শেষ চরণটি হাওয়ায় মিলিয়ে দিয়ে গিটারটা সযত্নে পাশে নামিয়ে রাখে তালা ভাই। তারপর মুখ ঘুরিয়ে নাচার দিকে তাকিয়ে এক চিলতে হাসি স্নিগ্ধ ফুটিয়ে তোলে স্নেহ মাখা মুখে প্রশ্ন করে, কেমন আছিস? ছাদের রেলিং ঘেঁষে রাখা পুরনো ছাদের গ্রিলে ঘুরিয়ে তাকালো সে স্নেহমাখা স্বরে প্রশ্ন করেন। তালহা ভাইয়ের পাশে বসে সে মাঝখানে বেশ খানিকটা সযত্নে দূরত্ব বজায় রাখে। এক চিলতে বিঘাত দূরত্ব, তাদের মাঝখানে হাজার মাইলের অলিখিত এক বিনিময় দেওয়াল। বসে এক পলক আর চোখে তাকায় সে তালা ভাইয়ের দিকে। ওনার চিরচেনা সব বর্ণমুখশ্রী, তারপরও নিজ দৃষ্টিটা দুটো সরিয়ে নিয়ে সন্ধ্যার আকাশে বিশাল শূন্যতার মাঝে মেলে দেয় নাজা। বুকের ভেতরটা চাপা দীর্ঘশ্বাসে গলার কাছে আটকে রেখে শান্ত স্বরে বলে, আপনি বলেছিলেন না সে আমায় ভালো রাখবে, তাই খুব ভালো আছি। আপনি কেমন আছেন? তালা ভাই ঠোঁটের কোণে ফুটে ওঠে এক চিলতে বিষগ্ন হাসি। দৃষ্টির সামনে অন্ধকারে নিবদ্ধ রেখেই তিনি বললেন, এ কোনোই, আমি তো কোনো মতোই যেমন থাকার তেমনই। সংসার জীবনে কেমন যাচ্ছে? নাজার চোখে মুখে তৃপ্তির হাসি ফুটে ওঠে। সে বলে, খুব ভালো। জানেন তালা ভাই, সে আমায় আমার মতোই ভালোবাসে। আমার মাঝে তার সব সুখ। কতটুকু শুনে তালহার ভেতরে খুশি হয় যেন। ওনার বুকের ওপর চেপে বসা এক অদৃশ্য পাথর যেন হালকা হলো। মনে মনে ভাবলো, যাই হোক, পাগলটা অন্তত বাস্তবতা বুঝতে শিখেছে। বাতাসে মিশে থাকা নীরবতা মৃদু স্বরে তিনি বললেন, বলেছিলাম না আবেগে ভেসে থাকিস না, বাস্তবতা বুঝবি, দেখবি আমি আর তখন তোর মনে ধরে থাকবো না। নাজার ঠোঁটের কোণে ফুটে উঠলো হাসিটা, নিমেষে মলিন হলো। ভেতরে জমিয়ে রাখা একরাশ অভিমান নিয়ে তালা ভাইয়ের দিকে তাকিয়ে সরাসরি গলার স্বর কিছুটা গাঢ় করে বলল, কে বলল আপনাকে যে আপনি আমার মনের দুয়ারে নেই? আমার মন থেকে কেউ কি আপনাকে বের করে দিতে পারবে? এই অধিকারটুকু আমি নিজেই কাউকে দেইনি। তালাভাই এবার হালকা হাসলেন। সেই হাসিতে এক ধরনের পরিপক্কতা আশ্রয় নিয়েছে। বাস্তবতা যখন বুঝেছিস, এটাও বুঝবি ধীরে ধীরে সময় নিতে আর সময় নেই। তালাভাইয়ের এমন কথায় নাজার বুকের ভেতরটা হু হু করে উঠল। সে আর কোনো ভনিতা না করে সোজা সাপটা তীক্ষ্ণভাবে বলল, আচ্ছা, আপনার আমাকে মনে পড়ে না তালাভাই? খুব শান্তভাবে অপচিতল কণ্ঠে উত্তর আসে। পরে কতবার? চোখের পাপড়ি নড়ে যতবার। উত্তরটা শুনে নাজার বুকের ভেতরটা যেন ভীষণ ভারী হয়ে আসে। একটা তীব্র কষ্ট তার গলা চেপে ধরতে চায়। এই মানুষটা তাকে এতটা ভালোবাসে, অথচ নিয়তি তাদের কোথাও এনে দাঁড় করিয়ে দিয়েছে। নিজেকে সামলে নিয়ে এসে ঠোঁটে জোর করে হাসি টেনে একটা দীর্ঘ শ্বাস ছেড়ে বলে, জীবিত মানুষ অদ্ভুত, তাই না? জানেন, কিছু কিছু পরিস্থিতিতে পড়লেই মন চায় চিৎকার করে বলি, জন্ম নয় সবচেয়ে বড় মস্ত ভুল। নাজার কথা শুনে তালা ভাই একটু ফিক করে হেসে উদাস গলায় বলে, না জন্মালে কি করে বুঝতি জন্মে এত বিষ? এই অমত সত্যের সামনে নাজাহার কোনো উত্তর খুঁজে পেল না। ওর চারপাশ স্তব্ধ হয়ে আসে, নির্বিকার হয়ে থাকে সে কিছুক্ষণ। হঠাৎ চারপাশে আবছা আলোয় তালা ভাইয়ের ভগ্ন স্বাস্থ্যের দিকে নজর পড়ে। তার বুকটা ছ্যাদ করে ওঠে, উদ্বিগ্ন কণ্ঠে বলে ওঠে, আপনি ঠিক মতো খাওয়া দাওয়া করেন না নাকি? এমন শুকিয়ে গেছেন কেন? চোখ মুখ একদম পাঞ্চে দেখাচ্ছে। নাজের এমন অকল করা প্রশ্নের জবাবে তালা ভাইয়ের কণ্ঠে কোনো উত্তাপ ছড়ায় না। সে কোনো অভিযোগ দেয় না, নিরসুক্ত গলায় বলে, ওরা আমাকে অ্যান্টিবায়োটিক দেয় না রে নাজা, আমি মনে হয় আর বাঁচব না। কথাটা শোনা মাত্রই নাজার মনে হয় ওর বুকের খাঁচাটা কেউ একতালে জখম করে বরফের সজরে চেপে ধরেছে। শ্বাস নিতে কষ্ট হচ্ছে, ধমনীতে বয়ে চলেছে রক্ত যেন জমে গেছে। তালা ভাইয়ের স্লো পয়জন দেওয়াটা হয়েছে। আর এই রহমশক অমানবিক কাজটা অন্য কেউ না, করেছেন খোদ নমি। ঠিক নাজার বিয়ের দিন একটা মানুষের মন কতটা পচে গেলে, কতটা অন্ধকার নিমজ্জিত হলে সে এমন নিখুঁত কাজ করতে পারে। উদ্দেশ্য একটাই, তাদের নাজাকে যে কোনো মূল্যে এই বিয়েতে রাজি করানো আর তাকে আজীবনে নিজের থেকে আনামা সুতোর মতোই বাঁধা পুতুল করে রাখা। চক্র এতটাই ভয়ঙ্কর যে এতদিন নাজা তাদের প্রতিটা কথা অক্ষরে অক্ষরে পালন করবে, ঠিক ততদিনই তারা তালা ভাইকে ওই বিষের অ্যান্টিবায়োটিক মেপে মেপে দেবে। নাজার বাপ চাচা তো নিজেদের হীন সত্য লোভ, আর বাপ চাচা নিজেদের হীন সত্য লোভের বশবর্তী হয়ে অন্ধ হয়ে গেছে। এমন 12-10টা নাজার তালাকে জ্যান্ত কবর দিতে তাদের চোখের পাতাও কাঁপবে না। হোক সে নিজের সন্তান বা তাদের অন্য কারো, তাতে তাদের কিছু আসে যায় না।
এই যে নাজা এতদিন তৌসিরের সাথে ছায়ার মতো লেগে থেকেছে, তাকে ভালোবাসা নিখুঁত অভিনয় করে বিশ্বাসের মায়াজালে জড়ানোর পরে এই নয় যে তৌসিরের প্রতি তার বিন্দুমাত্র মায়া জন্মায়নি। সে নিজের ভাগ্যকে মেনে নিয়েছে, বাকিরা জীবনে তাকে দিয়েছে। এই তৌসিরের সাথে তাদের ছাদের নিচে কাটানোর সময়টুকু নিতান্ত লুকিয়ে রেখেছে বাপ চাচার থেকে, আত্মত্যাগের মতোই। তার একমাত্র লক্ষ্য এখন তৌসিরের মধ্যে তালা ভাইকে মৃত্যুর মুখ থেকে ছিনিয়ে নেওয়া। তৌসির নিজস্ব ওষুধের কারখানা আছে, আর এসব নিষিদ্ধ রাসায়নিক আর ড্রাগস নিয়ে তার অনেক আগাধ জ্ঞান। তাই দিনের পর দিন নানা ছলনায়, মিষ্টি কথায়, মায়াবী জালে ভুলে তৌসিরের কাছ থেকে এই দুর্লভ অ্যান্টিবায়োটিকের নাম হচ্ছে হদিস জেনে এসেছে নাজা। তারপর আসে এই ভয়ঙ্কর রাত। রাতের নিস্তবতা চিরে যখন ঘুমে আচ্ছন্ন, তখন এক বুক ভয় আর কাপা হাতে পা নিয়ে শিকদার বাড়ির অন্ধকার গুদামে পা রাখে সে। জীবনের ঝুঁকিতে লুকিয়ে রাখে অ্যান্টিবায়োটিক স্টোক থেকে অনেক কষ্টে চুরি করে আনে ছোট্ট এই অ্যান্টিবায়োটিকের শিশিটা। জিনিসটা ভীষণ রেয়ার, সাধারণ ওষুধের দোকানে এসব দেখা মেলে না। তৌসিরের গোপনের চক্ষু আড়ালে সম্পূর্ণ অবৈধভাবে তৈরি করা হয়। নাজা তার ওড়নার নিচে থেকে ঘামে ভেজা কাপা কাপা হাতে ওষুধের বক্সটা বের করে হাতের আঙ্গুলে নিয়ে থরথর করে কাঁপে। তালা ভাইয়ের দিকে হাতটা আগিয়ে দিয়ে বুক ডুকরে কেঁদে ওঠে। গলার কাছে দলা পাকিয়ে যায় কান্না। তালা ভাইয়ের দিকে তাকে সরাসরি তাকানো যায় না, চোখের গাঢ় কালির প্রলেপ, গালের হাড় যেন ভেঙে আসছে ফ্যাকাশে চামড়া, জীবনে কোনো স্পন্দন নেই। বিষটা যেন ধীরে ধীরে প্রদীপের মতোই কাঁপছে। নাজার গলা বুঝে আসে কানে অতিষ্ঠ ঢোক গিলে, ভেতরের কান্নাটুকু দমিয়ে রাখে সে। আল্লাহর পর এই পৃথিবীতে আপনার আর কেউ নেই আমি ছাড়া, তাই আমাকে আপনার শেষ ঢাল হবে নিজের ভানটুকু ঝুঁকি নিতে। আমার কুমোরিত নিজের সমস্ত আত্মসম্মান আর পরিচয় বিসর্জন দিয়ে শুধু আপনার জন্য এই ওষুধটুকু নিয়ে এসেছি। আমি চাই না আপনি আমার হন, কিন্তু আমি চাই আপনি বেঁচে থাকুন। এই পৃথিবীর যে কোনো প্রান্তেই হোক না কেন, শুধুমাত্র সুস্থভাবে শ্বাস নিয়ে বেঁচে থাকুন। একটুখানি দম নেয় সে, তারপর টলমল করতে থাকা চোখ জোড়া শক্ত করে চোয়াল শক্ত রেখে আবারও বলে, তৌসির, আমি সব খুলে বলবো। আমি বিশ্বাস করি উনি আমাকে ঠিকই বুঝবেন। উনাকে দিয়েই আমি আপনার পাসপোর্টের ব্যবস্থা করে দিব। আপনি অনেক দূর দেশের বাইরে চলে যাবেন। এই জানোয়ারদের বিষাক্ত শ্বাস আর নোংরা ছায়া আপনার থেকে অনেক দূরে থাকুক। আর আমিও আমার নিয়তি মেনে নিয়েছি। নিজের সংসার, একঘেয়ে জীবন নিয়ে ব্যস্ত হয়ে পড়বো। কথাগুলো শুনে তালার বুকটা যেন ধূপ করে ওঠে, দুর্বল বুকটা ছ্যাদ করে ওঠে। কলিজায় কেমন যেন মনে হয় ধারালো ছুরি দিয়ে কেউ এফোর এফোর করে দিচ্ছে। এই স্বার্থপর পৃথিবীতে নাজা আজও তার কথা এত গভীরভাবে ভাবে। এই ওষুধ জোগাড় করে আনা তো মুখের কথা নয়। এর পেছনে নাজার কত নির্ঘুম রাত, কত শিহরণ জাগানো রাত, কত সেক্রেটিস লুকিয়ে রেখেছে। স্যাক্রিফাইসগুলো নাজার একার। নাজা কথা ভেবেই তালা ভাই শূন্য দৃষ্টিতে তাকিয়ে ম্লান হাসে। তারপর কাপা কাপা হাতে ওষুধের বক্সটা নিজের হাতে তুলে নেয়। শরীরটা ভীষণ দুর্বল, আঙ্গুলগুলো থরথর করে কাঁপছে অরিবত, গলাটা শুকিয়ে গিয়েছে। আজ না হোক আমার ভীষণ কষ্ট হচ্ছে রে নাজা, বুকের ভেতরটা দাও দাও করে পুড়ে যাচ্ছে। আমাদের এমন নিষ্ঠুর পরিণতি না হলেও তো পারতো। আমার সবচেয়ে আপন যে তুই ছিলি, সেটা তুইও না, তুইটাও আজ আমার চোখের সামনে চিরকালের জন্য পরের হয়ে গেলি। নাজার চোখের কোণে ততক্ষণে বাঁধভাঙা পানি জমে টইটুম্বুর হয়ে পড়েছে। কি নিদারুণ এক অসহায়ত্ব তাকে চারপাশ থেকে আষ্টেপৃষ্ঠে গ্রাস করছে। তার নিজের পরিবার, যাদের সে সবচেয়ে বেশি বিশ্বাস করত, তারাই তাকে যখন সেভাবে খুশু গুটির মতো ব্যবহার করছে। না দিল তালা ভাইয়ের সাথে একটু শান্তি থাকতে, না দিল তৌসিরের সাথে সবকিছু ভুলে নতুন সংসার শুরু করতে। দুহাতে সজোরে চোখের পানি মুছে নেয় নাজা। ভেতরে জমে থাকা সকল যন্ত্রণা আক্ষেপ গুলো পরিভাগে গলার কাছে এসে যেন তলা পাকায়। আমি শুধু চাই আমার ভালোবাসার পুরুষটা ভালো থাকুক। হ্যাঁ, আমি হয়তো হব সবার চোখে একটা দুশ্চরিত্রা নারী, আমার চরিত্রহীন, আমি সুযোগ সন্ধানী দুমুখো সাপ, আমি মহাছলনী, আমি জঘন্য খারাপ। কিন্তু আমার এই খারাপের চূড়ান্ত সীমায় দাঁড়িয়ে কলঙ্কের সবটুকু কালিমা গায়ে মেখেও যদি আমি চিৎকার করে বলি, আমার ভালোবাসার মানুষটি বেঁচে থাকার জন্য আমি সব করতে পারি, কথাটুকু বলতেই নাজা দু চোখ ঝোঁপিয়ে পানি গড়িয়ে পড়ে। সযত্নে অন্যায় অবদ্ধ অশ্রু মুছতে মুছতে একরাশ আকুতি নিয়ে বলে ওঠে, আপনি ভালো থাকুন। জগতের সকল বিরুদ্ধে গিয়ে সব নিয়ম ভেঙে আমি চাইবো আপনি ভালো থাকুন। আমাকে তো আর নিজের করে আপন করে নিলেন না, অন্তত আমার এই শেষ ইচ্ছেটা আপন করে নেবেন। হয়তো ভাবছেন আমি আপনার সামনে সেফ নাটক করছি, তৌসিরের সাথে সুখের সংসার গড়ে একেবারে ভুলে বসেছি আপনাকে, কিন্তু সত্যি হলো আমি এইটুকু ভুলিনি। আমি ভালো নেই এইটুকু শুধু আপনাকে বাঁচিয়ে রাখার জন্য প্রতিনিয়ত আমি মরিয়া মানিয়ে নিচ্ছি নিপুণভাবে ছলনা। আর এই শ্বাসরুদ্ধকর ছলনা আমার সারা জীবন করে যেতে হবে। তালা ভাই ওনার দুর্বল কম্পিত
হাতখানা স্নেহ আর বুক ভরা কণ্ঠে নাজার মাথায় রাখেন। ভেতরে জমে থাকা এক বুড়ো হাহাকার নিয়ে ভাঙা অস্ফুট গলায় বলেন, আমার জন্য আর কিছু করিস না রে, তুই সুখে থাক। তৌসির ভাই খুব ভালো মানুষ, তুই ওর সাথে ভালো থাকবি। নাজা কান্না ভেজা কণ্ঠে মৃদু হাসলো, করুণ হাসি ফুটিয়ে বলল, আমি জানি আমার স্বামী আমার দিকে ভীষণ ভালোবাসে, ভালো মানুষ সে, আমার মতো করে তিনি আমায় ভালোবাসেন। আর আমিও আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি তাকে মানিয়ে নেওয়ার, কিন্তু এই যে আমার পুরোটা চিত্ত জুড়ে আপনার অধিকার, আমি এই অবাধ্য অন্তরে কি করে বোঝাবো তালা ভাই? আচ্ছা, আমি এত খারাপ কিভাবে হলাম? ওষুধের জন্য আমি এত নিচে কিভাবে নামলাম? এত নিকৃষ্ট হলাম কেন আমি? আমার পরিবারের মানুষগুলো এত স্বার্থপর কেন হলো বলুন তো? ওরা কি পারতো না আপনাকে আর আমাকে একটু সুন্দর স্বাভাবিক জীবন দিতে? তা না করে শুধু আমাকে দিয়ে তৌসিরের ক্ষতি করাবে বলে ওদের দিকে দিনের পর দিন আপনাকে স্নো পয়জন দিয়ে গেল। আমি কি করতাম তখন? আমি তৌসিরকে বাঁচাবো নাকি আপনাকে? আমি বাধ্য হয়ে দুজনকে বেছে নিয়েছি। আমি ওদের কোনো কথাই শুনিনি। তৌসিরের সাথে স্বাভাবিক সংসার করতে শুরু করেছি, ছলে বলে এই ওষুধটাও জোগাড় করেছি। এইটুকু বলেই থেমে গেল নাঝা। আবারও বলতে শুরু করে, টানা 28 দিন শুধু রাতে খাবেন এটা, তাহলে আপনার শরীরের ভেতরে সব বিষের রেশ কেটে যাবে। আর হ্যাঁ, এটা খুব সাবধানে লুকিয়ে রাখবেন নিজের নিজের ঠোঁটে সব সময় একটা হালাদা বেগুনি রঙের লিপস্টিক মাখিয়ে রাখবেন, ঠিক যেমনটা বিষের প্রভাবে হয়ে থাকে, যাতে আব্বা বা ফুপু ভাবে বিষ এখন আপনার শরীরে আছে আর তারা কাজ করছে। একটু আগে নাচা একটা বেগুনি রঙের লিপস্টিক তালা ভাইয়ের দিকে এগিয়ে দিয়ে বলল, নিন। তালা ভাই বাকরুদ্ধ, নির্বিকার চোখে অসহায়ের মতো তাকিয়ে নাচার দিকে। নাচা নিজের মাথায় রাখা তালা ভাইয়ের হাতটা দু হাতে শক্ত করে চেপে ধরে, ওনার বিষগ্ন চোখের দিকে তাকিয়ে অনদৃষ্টিতে তাকিয়ে, আপনি আমার কসম খান যে ওষুধটা ঠিক মতো নিয়ম করে খাবেন? আমি ঠিক যেমনটা বলছি তেমনই আপনি তেমনই করবেন, বলুন বলুন আমায়। আমি আমার নাজার কসম খেয়ে বলছি, ও যা বলবে আমি ঠিক তাই করব। তালা ভাইয়ের গলায় কান্না বুঝে এলো, বুকে চেপে বসা পাহাড়টার যন্ত্রণা যেন অসহায়ত্ব ছড়িয়ে দিল। কসম খেলাম, ও যা বললো আমি ঠিক তাই করব। নাজা ধীর স্থির ভাবে নিজের হাত সরিয়ে তালা ভাইয়ের শূন্যতায় হাত নামিয়ে নেয়, এক ভারী কণ্ঠ দীর্ঘশ্বাস, এখন তো আমাকে বাঁচানোর পথ পেলি, এবার অন্তত আমাকে ভুলে গিয়ে নিজের সংসারটা মেনে নে। নাজার মুখে তিক্ত বেদনাদায়ক হাসি রেখা শূন্য দৃষ্টিতে তাকিয়ে, যেদিন এই হৃৎপিণ্ডের স্পন্দন একেবারে থেমে যাবে সেদিন হয় না হয় ভুলে যাব। তারা ভাই শান্ত স্বরে বললেন, আমাকে ভুলে যা, তৌসিরের ভাইয়ের সাথে সুখে সংসার কর, আমিও সুখী হব। উত্তরে নাচা বলে, হ্যাঁ সুখী, আমি বড্ড সুখী। আপনাকে ভুলতে পারবো না, আবার নিজেও নিজেরও কারো করে পাবো না। ভাবতে পারছেন ভয়ঙ্কর কতটা সুন্দর সুখ আমার? বোকা বোকা কথা বাদ দে, নিজেকে নিজে বোঝা। নাজা ফিকে হয়ে আসে, নিজেকে বোঝাও, কিন্তু বুঝাই নিজেও বুঝি না। এ বলে একটু থেমে প্রশ্ন করে, তালা ভাই জীবনে এমন কেন? আমি কেন মন মতো কিছুই পেলাম না? তালা ভাই একটা দীর্ঘশ্বাস ফেলে আওড়ালেন, আকাঙ্ক্ষা মাত্র কি সবাই সমাপ্তি সম্ভব, নিয়তিত আর আপন ছন্দে রচিত, কারো কাব্যে নয়, যা চাইলে নিজের মতো করে লেখা যায় না। নাজা ম্লান হাসে, এই যে আপনার এই কথাগুলো, এগুলো আমার ভালোবাসার কারণ। শুনছেন তালা ভাই, আমি আজও আপনাকে ভালোবাসি আর সারা জীবন বাসবো। আমি পাপ করেছি, কিন্তু নিজেকে বোঝাতে ব্যর্থ। তৌসিরের প্রতি মন গলে ঠিকই, কিন্তু আপনাকে ভুলার সাধ্য আমার নেই। আব্বার ফুপু যদি আপনাকে বিষ না খাওয়াতো, তবে মরে গেল আমি তৌসিরের নামে কবুল পড়তাম না। বাদ দেন এসব এখন, বাদ দে এসব এখন, তুই তৌসির ভাইয়ের সাথে সংসারটা মন দিয়ে কর আর আমাকে নিয়ে টেনশন করা বন্ধ কর, ইনশাল্লাহ আমি সুস্থ হয়ে যাব। নাজা সম্মতি জানিয়ে বলল, করবই তো, আমার নিয়তি ওনার সাথে বাধা। এখন থেকে গিয়ে সব সত্যি তৌসিরকে বলে দিব, এবার উনি মারলেও ভালো কাটলেও ভালো। হ্যাঁ বলে দিস, তৌসির ভাই নিশ্চয়ই বুঝবেন, উনি বুঝদার মানুষ, তার মতো মানুষ হয় না। তালা ভাই একটু থেমে নাচা পুনরায় বলল, তবে তার থেকে আপনি প্রিয় ছিলেন, প্রিয় থাকবেন। আপনি আমার প্রথম ভালোবাসা, আপনার তুলনায় হয় না, আপনার মতো পুরুষও হয় না তালা ভাই। তালা ভাই সূক্ষ্ম হাসলেন, এই মেয়েটা আসলে কি চায় তা হয়তো নিজেই ভালো করে জানতে না পারে, কিন্তু তালা ভাই জানে। ঠিক তখনই তৌসিরের ভিডিও কল আসে। নাজা দ্রুত চোখের পানি মুছে কলটা রিসিভ করে সালাম দেয়। ওপাশ থেকে তৌসির জিজ্ঞাসা করে, কি করো? নাজা ফোন ঘুরিয়ে বলে, ছাদে এসেছিলাম, এসে দেখি তালা ভাই গান গাইছে, তাই ওনার পাশে বসে গল্প করছি। আপনি কি করছেন? নাজার অকপট সত্যি কথা তৌসিরের ঠোঁটে তৃপ্ত হাসি ফুটে ওঠে। সে মুহূর্তে হঠাৎ ভিডিও কল দেওয়া পেছনে একটি বিশেষ কারণ ছিল। কিছুক্ষণ আগে হোয়াটসঅ্যাপে একটি অচেনা নাম্বার থেকে একটি ছবি এসেছে। ছবিতে দেখা যাচ্ছে নাজা তার প্রেমিক তালহার সাথে বসে আছে, কেউ একজন
একজন পেছন থেকে ছবিটা তুলে পাঠিয়েছে এবং নিচে লিখেছে তোমার বউ তার প্রেমিকের সাথে, অথচ নাজা নিচ থেকে তৌসিরের সবটা সত্যি বলে দিচ্ছে। তৌসির স্বস্তির শ্বাস ফেলে, আচ্ছা কতরি পরে কথা কই, কামে আসি। নাজা কলটা কেটে দেয়। তালা ভাই কিছুটা উদ্বিগ্ন হয়, জিজ্ঞাসা করে তৌসির ভাই কিছু মনে করবে না? তুই যে কল ধরলি সত্যিটা বললি। নাজা এবার পেছনে তাকায়, তারপর বলে সত্যিটা না বলে এখন উপায় ছিল না। আপনি যখন আমার মাথায় হাতটা সরালেন তখন এই নাওমি ফুপু এসেছিলেন। আমি টের পেয়েছি যে তিনি পেছন থেকে ছবি তুলছেন। আমি জানি ওনারা এখন চাইছেন তৌসিরের কাছ থেকে আমাকে ছিনিয়ে লুসিয়াসের সাথে বিয়ে দিতে। এসব ভুল বোঝাবুঝি সৃষ্টি করার জন্য ওনারা এগুলো করছে, তাই আমি নিজ থেকে সত্যিটা বললাম। একটু থেমে নাজা আবারও বলতে থাকে, আর তৌসিরকে যদি আমি বলিও সে আমার ভালোবাসার পুরুষের সাথে ছিলাম, উনি কিছু বলবেন না, কারণ উনি জানে যে আমি একজনকে ভালোবাসি আর আগে ওনাকে বলেছি। তবে সেই মানুষটিকে সে উনি জানে না। আমি আগামীকাল শিকদার বাড়িতে চলে যাব। এখানে আসার একমাত্রই কারণ ছিল আপনাকে অ্যান্টিবায়োটিকটা দিয়ে যাওয়া। ভালো থাকবেন। আমার না পাওয়া চাঁদ। কথাটুকু শেষ করে নাজা ধীর পায়ে ছাদ থেকে নিচে নেমে যাওয়ার সময় ফিরে তাকায় পেছনে, প্রশ্ন করে আচ্ছা আমার সাথে কথা বলার সময় আপনার হাত এত কাঁপে কেন? সবসময় এমন হতো না, আজ হলো। সবসময় এমন হতো, আজ হলো। তালাভাই মৃদু হাসলেন, অন্তরে থাকা সবকিছু বোঝাতে না পারায় ওপরওয়ালা হয়তো চিহ্নস্বরূপ আমায় দীর্ঘশ্বাস আর কাঁপতে থাকা হাতটা দিয়েছে। নাজা আর একটা শব্দ উচ্চারণ করে না, একরাশ নিস্তবতার সঙ্গী করে ধীর পায়ে সামনের দিকে এগিয়ে যায়। চোখের কোণে অশ্রির ধারায় অঝরে ঝরতে থাকে নোনা পানি, পরুকে ভাবে বাঁধ ভাঙা পানি। বইতে থাকুক সব না বলা কষ্ট। এদিকে থালা ভাইয়ের হাতের মুঠে ধরে থাকা ওষুধের বক্সটা, লিপস্টিকটা পলক্ষীন দৃষ্টিতে তাকিয়ে থাকে। এক তীব্র অপরাধবোধ বুকের ভেতর দুমড়ে মুচড়ে ওঠে ওর। নিজের অজান্তে বিড়বিড় করে অন্য মনস্কর সামনে দাঁড়িয়ে নাজাকে উদ্দেশ্যে পড়ে, শুধু মৃত্যু প্রায় মানুষটাকে বাঁচিয়ে তুই এত নিচে নামতে গেলি। আমার তো বাঁচার কোনো স্বাদ নেই রে, এটুকু ইচ্ছাও নেই। নিজের অজান্তে তুরমুর করে ওঠে, বিড়বিড় করে উঠল মনোচক্ষুর সামনে দাঁড়িয়ে থাকা নাজাকে উদ্দেশ্য করে, তালা ভাই শুধু এই মৃতপ্রায় মানুষটাকে বাঁচাতে আজ তুই এতটা নিচে নেমে গেলি। আমার তো আর বাঁচার কোনো স্বাদ নেই রে, একটুও ইচ্ছা নেই, কিন্তু তোর এই অনিবার্য কষ্ট আমি কোনোভাবেই বৃথা যেতে দিব না। আমি বাঁচবো, তোর এই আত্মত্যাগের মর্যাদাটুকু রাখতে হলেও আমি বাঁচবো। এটা বলে এক দীর্ঘশ্বাস ছেড়ে জিনিস দুটোটি সাবধানে নিজের বুক পকেটে রাখতে লাগলো তিনি। নাজার ছাদের দরজা পেরিয়ে ঠিক যেতেই মুহূর্তে নিচে পা বাড়াতে যাবে, তখনই চারপাশের মৌনতা চুরমার করে দিয়ে ঠাস করে এক বিকট বোমের মতো শব্দ আছড়ে পড়ে। শব্দটা এক অদৃশ্য চাবুকের মতোই সজোরে আঘাত হানে তার কলিজায়, ছ্যাদ করে উঠল বুকের ভেতরটা। তড়িঘড়ি করে পেছন ফিরে তাকায় নাজা, দেখে ছাদের রেলিং এর এক পাশে তালা ভাইয়ের স্বাদের গিটারটা পড়ে আছে, অথচ সেখানে তালাভাই নেই। এক মুহূর্ত নাজার অন্তরাত্মাখানি শূন্যতে কেঁপে ওঠে, এক অজানা আতঙ্কে রক্ত হিম হয়ে আসে, কিংকর্ত বিমূঢ় হয়ে পড়ে সে। বিস্ফোরিত চোখে কয়েক সেকেন্ড সেই শূন্য রেলিং এর দিকে তাকিয়ে থাকে নাজা, তারপর ওর বুক চিরে বেরিয়ে আসে এক গগন বিদারণী আর্তনাদ, তালহা ভাই।